या तो वो स्टोरी रहेगी या आप रहेंगे, या तो स्टोरी को हटा दिया जाएगा या आपको हटा दिया जाएगा। प्राइम मिनिस्टर ऑफिस हमने बहुत प्रधानमंत्री देखे, आपने देखे, लेकिन ये प्रधानमंत्री का जो कार्यालय है इसमें एक मायावी हिरन है, हिरन जोशी, हिरन जो भी आप मान लीजिए, जो इस देश की पत्रकारिता का अपहरण करके ले जा चुका। सुना आजकल वो हिरन परेशानी में है, कोई और खरगोश, चीता, गीदड़ कोई आ जाएगा प्राइम मिनिस्टर ऑफिस, जो आपको पत्रकारिता नहीं करने देगा, 62,000 करोड़ के घोटाले के विषय में न छापने देगा न चलाने देगा। আজকের ভারতের ক্ষমতার অদৃশ্য অ্যানাটমি, যেখানে এক ব্যক্তির উত্থান, জনপ্রিয়তা, প্রচার যন্ত্র আর গোটা মিডিয়া ব্রহ্মাণ্ডের রিমোট কন্ট্রোল লুকিয়ে থাকে এক অচেনা মুখের হাতে। আর সেই মুখটিতেই যখন বিস্ফোরক অভিযোগের তীর ছুটে আসে, তখন দিল্লির নীরবতা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পিএমও অফিসের অন্যতম ক্ষমতাবান এক ব্যক্তিকে ঘিরে এই ঝড় শুধু এক আমলার বিরুদ্ধে অভিযোগ নয়, বরং এটা দেখায় ক্ষমতাতন্ত্রের ভেতর কতটা অস্বচ্ছ, কতটা নির্মম আর কতটা ভীত তার নগ্ন ছবি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। प्रधानमंत्री के दफ्तर में एक सज्जन काम करते हैं, मीडिया एडवाइजर हैं शायद, हिरेन जोशी जी। हिरेन जोशी जी हैं, एक मीडिया एडवाइजर हैं प्रधानमंत्री के। मेरे को कई एडिटर्स दिखा रहे थे, बड़े बड़े चैनलों के, हमारे देश के बड़े बड़े चैनलों के मालिक, उनके एडिटर्स, उनको क्या गंदी गंदी गालियां लिख के भेजते हैं। वो आप अपने चैनल का दुरुपयोग कर रहे हो, हम तुम्हारा ये कर देंगे, वो कर देंगे, फलाना कर, क्या धमकियां दे रहे हैं। वो ऐसे देश चलाएंगे, ऐसे धमकियां देंगे, फिर फोन कर करके धमकियां देते हैं। मैं आज यहां से हिरेन जोशी जी को एक ही चीज कहना चाहता हूं, अगर किसी ने आपके स्क्रीनशॉट जो आप इनको मैसेज भेज रहे हो, इन्होंने सोशल मीडिया में डाल दिए, आप भी और प्रधानमंत्री जी शक्ल दिखाने लायक नहीं बचोगे इस देश के अंदर। দেশের সর্বোচ্চ সবচেয়ে ক্ষমতাবান দফতর প্রধানমন্ত্রী কার্যালয়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী মোদিজির নিজস্ব দফতরকে ঘিরে, আর প্রধানমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ আমলা হিরেন যোশীকে ঘিরে প্রশ্নের ঝড় উঠে গেছে। অভিযোগে যাওয়ার আগে একটা কথা স্পষ্ট করা দরকার, হিরেন যোশীকে হয়তো খুব কম মানুষ চেনেন, কিন্তু আজকের তারিখে অমিত শাহের পর সবচেয়ে মোদিজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হিরেন যোশী। দেশের সবচেয়ে বড় নিউজ চ্যানেল, বড় মিডিয়া হাউস বকলমে হিরেন যোশীর ইশারাতেই চলে। অমিত শাহ যদি মোদিকে ভোটে জেতান, তাহলে অন্যদিকে 56 ইঞ্চি ছাতির মানুষটির মধ্যে বিশ্বগুরুর ভাবমূর্তি তৈরি করানো স্থপতি হলেন এই হিরেন যোশী। পদাধিকার বলে হিরেন যোশী প্রধানমন্ত্রীর দফতর মানে পিএমওর অফিসার অন স্পেশাল ডিউটি কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পদে কর্মরত। 2022 সালের সেপ্টেম্বরে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে হিরেন যোশী মিডিয়াকে চাপ দিয়ে আম আদমি পার্টির খবর না ছাপতে বাধ্য করতেন। গতকাল এই সর্বশক্তিমান আমলার বিরুদ্ধে কংগ্রেস একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছে। কংগ্রেস প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে, হিরেন যোশী ঠিক কোন ব্যবসা করছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে? সেই ব্যবসার প্রকৃতি কি? তার ব্যবসার সঙ্গী কারা? এই সমস্ত প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীর দফতরকেই দিতে হবে। কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা কি বলেছেন আগে শুনুন। अब देखिए, सरकार को इसमें खुलासा तो करना पड़ेगा। हिरेन जोशी कोई छोटा नाम नहीं है। प्रधानमंत्री कार्यालय में सबसे मजबूत, सबसे ताकतवर व्यक्ति, जिसने इस देश के लोकतंत्र की हत्या में बहुत महत्वपूर्ण काम किया, आप लोगों को का गला घोंटने का बहुत काम किया है, और अब चर्चा में भी हैं। उनके साथी एक हैं जो लॉ कमीशन में अभी 7 महीने पहले ही आए थे, उनको आनंद फानंद में बाहर कर दिया लॉ कमीशन से। सुना सरकारी घर भी खाली करा दिए। क्या हो रहा है, देश को जानने का हक है। उनकी बिजनेस पार्टनर्स कौन कौन है, ये भी देश को जानने का हक है। क्या बिजनेस कर रहे थे हिरेन जोशी प्रधानमंत्री कार्यालय में बैठकर, ये भी देश में को जानने का हक है। कौन सी बेटिंग ऐप थी, क्या था, किसमें वो हिस्सेदारी है उनकी, चर्चाएं चल रही हैं सोशल मीडिया पर। और अगर सरकार जल्दी बाहर आकर कुछ नहीं बोलेगी, खुलासा नहीं करेगी, स्पष्टीकरण नहीं देगी, तो जाहिर सी बात है ये चर्चाएं चलेंगी मोबाइल्स पर। আপনারা শুনলেন, তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রীর দফতরের অন্দর মহলে কি চলছে তা দেশের জানার অধিকার রয়েছে। হিরেন যোশীর ব্যবসা কি, কার সঙ্গে আর কোন বেটিং অ্যাপের সঙ্গে তার নাম ঘুরছে, এই সবের উত্তর সরকারকে এখনই দিতে হবে। সরকার চুপ করে থাকলে সন্দেহ আরো ঘনীভূত হবে। অভিযোগ এখানেই থেমে নেই। কংগ্রেস আরো প্রশ্ন তুলেছে, হিরেন যোশী কি মোদির সঙ্গে বিদেশ সফরে গেছেন?
আমেরিকা, ইউরোপ কোথায় কোথায় গেছেন, বিদেশে তার ব্যবসায়িক যোগসূত্র কি, এমন কোনো ডিলিং কি হয়েছে যেখানে দেশের স্বার্থকে আঘাত করা হয়েছে? গুরুতর অভিযোগ। পবন খেরা কি বলছেন শুনুন আবার। भले आप कितनी ऐप्स ले आइए, जो लोगों को जानकारियां मिल रही हैं प्रधानमंत्री कार्यालय से ही मिल रही हैं, तो वो जानकारियां सबके पास जा ही रही हैं। बहुत सारी सुनाए बिजनेस इंटरेस्ट हो गए इनके, विदेशों में इनके क्या लिंक्स हैं, जब विदेश यात्रा की क्या राष्ट्र के हितों का कोई समझौता किया हिरेन जोशी ने अपने साथियों से मिलकर अमेरिका में या जहां भी गए हों, ये सारी खुलासे अब आएंगे। ये देश जो है ना, लोकतंत्र को आप इतनी आसानी से मार नहीं सकते। कोशिश बहुत कर ली आपने। अब प्रधानमंत्री के कार्यालय पे बहुत बड़ा सवालिया निशान खड़ा हो गया। एक महत्वपूर्ण व्यक्ति, उसके रिश्ते, व्यावसायिक रिश्ते, उसके निजी रिश्ते, क्योंकि निजी कुछ नहीं होता, प्रधानमंत्री के कार्यालय में क्या निजी है, सार्वजनिक ऑफिस है वो। আপনারা শুনলেন, কংগ্রেস প্রশ্ন তুলেছে বিদেশে হিরেন যোশীর কি যোগাযোগ, বিদেশ সফরে গিয়ে তিনি বা তার সহযোগীরা কি জাতীয় স্বার্থের বিরোধী কোনো সমঝোতা করেছেন? পিএমওর কাছে এই সমস্ত তথ্য সামনে আনার দাবি তুলে ধরেছে কংগ্রেস। প্রধান বিরোধী দলের হুঁশিয়ারি, গণতন্ত্রকে এত সহজে দমিয়ে রাখা যাবে না, কারণ খাস প্রধানমন্ত্রী কার্যালয়ের ওপর এবার বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একজন গুরুত্বপূর্ণ আমলার ব্যক্তিগত বাণিজ্যিক সম্পর্ক, এগুলোকে ব্যক্তিগত বলা যায় না। প্রধানমন্ত্রী কার্যালয় ব্যক্তিগত জায়গা নয়, সম্পূর্ণ পাবলিক অফিস। কার সঙ্গে সম্পর্ক, তার প্রভাব দেশের উপর কেমন, এই সমস্ত কিছু জানার অধিকার দেশের রয়েছে। সরকারকে স্বচ্ছতার সঙ্গে পুরো বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরতেই হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ, বিরোধীরা বলেছে যদি প্রধানমন্ত্রী কার্যালয় এই অভিযোগে স্পষ্ট জবাব না দেয়, পরিষ্কার ব্যাখ্যা না দেয়, তাহলে পরের বিস্ফোরক তথ্য কংগ্রেস নিজেই প্রকাশ করবে। তারা চুপ করে থাকবে না। যদি মোদি কিছু না বলেন, কোনো অ্যাকশন না নেন, অভিযোগ সত্য মিথ্যা কিছুই পরিষ্কার না করেন, তাহলে রাস্তায় নেমেই কংগ্রেস নিজেদের তথ্য প্রকাশ করবে। এটাই বড় কথা, কারণ বিষয়টা কোনো সাধারণ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দপ্তরের নয়, এমনকি কোনো কেন্দ্রীয় মন্ত্রীরও নয়। এটা দেশের সর্বোচ্চ দপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাবমূর্তির প্রশ্ন। এখন দেখার প্রধানমন্ত্রীর দপ্তর সামনে এসে কিছু বলে কিনা, কারণ অভিযুক্ত আমলা সম্পর্কে সব তথ্যই প্রধানমন্ত্রীর কাছে থাকারই কথা। মোদিজি কি বিরোধীদের জবাব দেবেন, বলবেন অভিযোগ ভিত্তিহীন, আর যদি সত্যাসত্য কিছু থাকে তাহলে কি ব্যবস্থা নেবেন? এখন প্রশ্ন হলো, এই ঘটনায় আদৌ কোনো তদন্ত হবে, নাকি যারা প্রশ্ন তুলছে উল্টে তাদের দুয়ারে পৌঁছে যাবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি? এত স্পর্শকাতর ইস্যু, তাও প্রধানমন্ত্রী কার্যালয়কে ঘিরে। যেই প্রধানমন্ত্রী মুখে বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, যেই প্রধানমন্ত্রী মুখে নিজেকে দেশের চৌকিদার বলেন, তিনি খোদ নিজের অফিসের সংশ্লিষ্ট আমলার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি বসাবেন কিনা কোটি টাকার প্রশ্ন। লক্ষ্য করুন, বংশোদ্ভূত মিডিয়া শ্রেণী পুরো ঘটনাটাই চেপে দিয়েছে। পবন খেরার প্রেস কনফারেন্স কোনো বড় টেলিভিশন চ্যানেলে দেখানো হয়নি। এআই গ্রক জানাচ্ছে আজকের কোনো প্রতিষ্ঠিত দৈনিক পত্রিকাতেও খবরটা প্রকাশিত হয়নি। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, না, কোথাও ছাপা হয়নি। তবে এই খবর প্রকাশ করেছে দুই উল্লেখযোগ্য সংবাদ পোর্টাল, দ্য প্রিন্ট এবং নিউজ ড্রাম। স্ক্রিনে আপনারা দুটো খবরের ক্লিপ দেখতে পাচ্ছেন। পবন খেরার বক্তব্য উদ্ধৃত করে দ্য প্রিন্টে লেখা হয়েছে, ইনি পিএমওর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, যিনি এদেশে গণতন্ত্রকে হত্যা করতে এবং মিডিয়ার গলা চেপে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেরা দাবি করেন, যোশীর একজন অত্যন্ত কাছের সহযোগীকে 7 মাস আগে আইন কমিশনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার সরকারি বাংলো খালি করিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2010 সালে হিরেন যোশীকে নরেন্দ্র মোদী তার সচিবালয়ে নিয়ে আসেন। সেখান থেকেই মোদী তাকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়। কিং অফ পলিটিক্যাল জার্নালিস্ট বলে যারা খ্যাত, তারাই জানেন যে হিরেন যোশী মোদীকে প্রথম ফেসবুকে এনেছেন, ইনস্টাগ্রামে এনেছেন, টুইটারে এনেছেন। মোদীর লার্জার দ্যান লাইফ ইমেজ সোশ্যাল মিডিয়ায় তিল তিল করে তৈরি করেছেন এই আমলা। প্রধানমন্ত্রী দপ্তরে আরো গুরুত্বপূর্ণ অফিসার নিশ্চয়ই রয়েছেন, তবে প্রধানমন্ত্রীর মূল চালিকা শক্তি নাকি হিরেন যোশী। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় ভাইব্র্যান্ট গুজরাট ব্র্যান্ডিং থেকে শুরু করে তাকে শিল্পগুরু হিসেবে তুলে ধরা, মূল কাজটাই করেছেন হিরেন যোশী।
আমরা দেশের এক বিশিষ্ট প্রবীণ সাংবাদিকের সঙ্গে কথা বলে এই সম্পর্কে আরো তথ্য জেনেছি। যোশীজি গুজরাটের সিএমওতে থাকার সময় থেকেই মিডিয়ার জগতে নিজের জন্য একটা বিশেষ শক্তিশালী জায়গা বানিয়ে নিয়েছিলেন। সেই সময় আরো কিছু লোক থাকলেও বিশেষ করে মিডিয়া আর নির্দিষ্ট করে বললে সোশ্যাল মিডিয়ার শক্তি, ভবিষ্যৎ সম্ভাবনা, এই সব বিষয়ে তিনি নিজের দূরদৃষ্টি তখনই মোদিকে দেখিয়েছিলেন। 2009-10 নাগাদ মোদি প্রথম টুইটারে আসেন। তখন টুইটগুলো নাকি বেশিরভাগই হিরেন যোশী লিখে দিতেন। মোদি যখন অন্য রাজ্যে গিয়ে দু এক কলি সেখানকার ভাষা বলেন বা বিদেশে গিয়ে ইংরেজির বাইরে অন্য ভাষা কিছুটা বলেন, স্থানীয় কথ্য রীতি আওড়ান, সেটাও নাকি এই হিরেন যোশীরই আইডিয়া। সেই 2010 সাল থেকে মোদিজির মিডিয়া ম্যানেজমেন্টের মূল কারিগর এই আমলা। প্রধানমন্ত্রী যখন তামিলনাড়ুতে গিয়ে তামিল বলেন, কেরালে গিয়ে মালায়ালাম বলেন, আফ্রিকায় গিয়ে আফ্রিকানস বলেন, স্পেনে গিয়ে স্প্যানিশ বলেন, সেই লাইনটা এই যোশীরই স্ক্রিপ্ট করা থাকে। তার মানে এটা বোঝা যাচ্ছে গত 15 বছরের মোদিজির ছায়াসঙ্গী হিসেবে হিরেন যোশীও বৃক্ষ থেকে ক্রমশ মহিরুহে পরিণত হয়েছেন। প্রশ্ন উঠতেই পারে, পবন খেরার কাছে প্রধানমন্ত্রী দফতর এবং হিরেন যোশীকে নিয়ে এই গোপন তথ্যগুলো এলো কিভাবে? এটা কি সাবোতাজ? এটা কি সরকারের ভেতর থেকেই ফাঁস করা তথ্য? যেমন নির্বাচন কমিশনের নথিপত্র রাহুল গান্ধীর হাতে পৌঁছেছিল, তেমনি কি এখন সরকারেরই কিছু লোক সরকার সম্পর্কিত তথ্য কংগ্রেস বা বিরোধীদের কাছে পৌঁছে দিচ্ছে? সত্যি এটাও বিরাট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এত সংবেদনশীল তথ্য কে বা কারা লিক করে? সহজ উত্তর, যারা ভেতরের কার্যপদ্ধতি নিয়ে ক্ষুব্ধ, যারা আর সেই পাপের ঘোড়া মাথায় রাখতে চায় না, সেই বাবুদের যখন মনে হয় এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তারাই গোপন তথ্যের দরজা খুলে দেন। দেখুন, হিরেন যোশী আক্ষরিক অর্থেই বিশাল ক্ষমতাবান, তাই হিংসা বা ব্যক্তিগত বিদ্বেষ থেকেও কেউ ভুল তথ্য ছড়াতে পারে। পবন খেরাকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটা জাতীয় রাজনৈতিক দল, সংসদের 2 কক্ষেই যাদের উপস্থিতি 100 জনের বেশি এমপি, সেই দলের জাতীয় মুখপাত্র, সিনিয়র মুখপাত্র, জেনারেল সেক্রেটারি যদি এই ধরনের অভিযোগ আনেন, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব হচ্ছে জবাব দেওয়া। এখনই জবাব আসা উচিত ছিল। যত দেরি করবে তত গুজব ছড়াবে, তত সরকারকে নিয়ে সন্দেহ বাড়বে। সময় থাকতে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, না হলে আরো লোক আরো তথ্য ফাঁস করতে প্রস্তুত আছে। এই জায়গা থেকে আমাদেরও সরল প্রশ্ন, প্রধানমন্ত্রী বা তার দপ্তরের কি দেশের সামনে সৎভাবে বলা উচিত নয় যে এই কর্তা ব্যক্তি কতটা ক্ষমতাবান? বেটিং অ্যাপের মতন কোনো বিতর্কিত ব্যবসায় তিনি জড়িত ছিলেন কিনা? আরো প্রশ্ন, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? এই সমস্ত কিছু পরিষ্কারভাবে জানানো কি উচিত নয়? কিন্তু সমস্যা হলো, প্রধানমন্ত্রীর কাছে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেন না। তার চেয়েও বড় কথা, তিনি উত্তর দেবেন কিনা সেটাও তিনিই ঠিক করেন। যেমন লাদাখে চীনা অনুপ্রবেশ নিয়ে তিনি কখনো জবাব দেননি, অরুণাচল নিয়ে দেননি, চীন নিয়ে দেননি, ট্রাম্প সম্পর্কিত প্রশ্নেও নীরব ছিলেন। তাহলে হিরেন যোশী বিষয়ে তিনি হঠাৎ জবাব দেবেন, এটা আশা করাও বোকামি। তার ইচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী কি যোশীকে ক্লিনচিট দেন, নাকি বিকল্প কাউকে নিয়ে আসেন, নাকি আগের মতোই পুরো ব্যাপারটাকে বুলডোজ করে এগিয়ে যান। হিরেন যোশী আর অমিত শাহ এই দুজনকে মোদির বাহাত ডান হাত বলা হয়, তাই নিজের বাঁ হাতকে ছুঁড়ে ফেলা এটাও চারটিখানি ব্যাপার নয়। আপনার মনে এটাও প্রশ্ন জাগতে পারে, অমিত শাহের পর হিরেন যোশী মোদিজির সবচেয়ে কাছের মানুষ হন, তাহলে রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন গডকরি, হিরেন যোশী এদেরও ওপরে? তবে এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে অমিত শাহ হন বা হিরেন যোশী, দুজনেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ধরে রাখতে, মিডিয়া নিয়ন্ত্রণ করতে, মিডিয়াকে অস্ত্র বানাতে, সোশ্যাল মিডিয়ায় হস্তক্ষেপ করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যে কাজ করে চলেন তা অসাধারণ। অমিত শাহ যদি দলের ভোট বৈতরণী পার করান, তাহলে বলতে হয় হিরেন যোশী মোদিকে ঈশ্বর প্রেরিত দূতের বেদিতে বসানোর কাজটা করেন। মোদির পুরো সোশ্যাল মিডিয়া, পুরো ইমেজ ম্যানেজমেন্ট সবই এই কর্তার হাতে। মোদিকে অনেকে দুর্দান্ত ইভেন্ট ম্যানেজার বলেন, কিন্তু অনেকেই জানেন না নেপথ্যের মাস্টারমাইন্ড হিরেন যোশী। আপনাদের কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী বিতর্কিত এই আমলাকে ক্লিনচিট দেবেন, নাকি নিঃশব্দে তাকে সরিয়ে দেবেন, নাকি খবরটাই কার্পেটের তলায় চাপা দিয়ে দেবেন? কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো শুধু আন্দাজি করতে পারি। আপনাদের কি মনে হচ্ছে? আমরা এই নিয়ে সকাল থেকে একাধিক প্রবীণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করেছি। তাদের বক্তব্য, আপাতত শিল্পের এই পর্যায়ে এই খবরটা চাপা দেওয়ার কাজ হবে।
দ্বিতীয় ধাপে খবরের জগৎকে সম্পূর্ণভাবে দমন করার কাজ হবে। তারপর হয়তো দেখা যাবে হীরেন যোশী বলে পিএমওতে কেউ হয়তো ছিলেনই না। গুজরাটে এমন একাধিক নাম আছে যারা একসময় খুব প্রভাবশালী ছিলেন, কিন্তু কিছুদিন মোদির খুব কাছের ছিল আর পরে সম্পূর্ণ হারিয়ে গেছে। আজ তাদের কোনো নাম ধাম নেই, কেউ মনেও রাখেন না। এর একটা অর্থ হতে পারে কোনো ভরসার মানুষের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ উঠলে মোদি প্রথমে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন, আর যদি সেটা না হয় তাহলে লোকটাকে এক ধাক্কায় সরিয়ে দেন। একদম খাবারের ওপর মাছি বসলে আমরা যেমন সরিয়ে দিই, এই টেকনিককে বলা হয় ইউজ অ্যান্ড থ্রো। এই ব্যাপারে তিনি পুরো সিস্টেমের মাস্টার। ব্যবহার করো আর সময় হলে ফেলে দাও, এমন বহু নাম আছে, কখনো তা নিয়ে এপিসোড করা যাবে। এখন $1 মিলিয়ন দুটি প্রশ্ন। হীরেন যোশীকে কি ক্লিন চিট দেওয়া হবে, নাকি মোদিজি তাকে দফতর থেকে সরিয়ে দেবেন? কিন্তু স্পেকুলেশন করার আগে একটা জিনিস মাথায় রাখা দরকার, মোদি সরকারের কাজ করার পদ্ধতি কখনোই স্বচ্ছ নয়। ট্রান্সপারেন্সির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা স্বচ্ছতায় নয়, বিশ্বাস করে বুলডোজার রাজনীতিতে। খবর বলতে বর্তমান ক্ষমতাতন্ত্র বোঝে শুধু সেই তথ্য যা তাদের প্রচারে সাহায্য করবে। সমালোচনা, সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, এই সব ঘোরতর অপছন্দের বিষয়। পেহেলগাঁওয়ে কি হয়েছিল, তার আগে কি হয়েছিল, আজও স্পষ্ট করে কিছু বলা হয়নি। 2019 সালে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার মাত্র 24 দিন আগে কাশ্মীরের পুলওয়ামায় অত বড় আত্মঘাতী জঙ্গি হামলার কোনো আগাম খবর গোয়েন্দারা পেতে ব্যর্থ হয়েছিলেন কেন, বা পেলেও তাকে গুরুত্ব দেননি কেন? 2023 সালে ফ্রন্টলাইন ম্যাগাজিনে প্রকাশিত একটি তদন্তমূলক প্রতিবেদন দাবি করেছিল পুলওয়ামা কাণ্ডের আগে আইবি এবং জম্মু কাশ্মীরের পুলিশের কাছে মোট 11টি গোয়েন্দা ইনপুট ছিল, যার মধ্যে কিসাস মিশন নিয়ে স্পষ্ট সতর্কতা ছিল। কিসাস মিশন হলো জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর নিজস্ব কোড নেম, যার অর্থ আরবি শব্দ কিসাস থেকে এসেছে। কিসাস মানে প্রতিশোধ, চোখের বদলে চোখ। পুলওয়ামা ছিল জঙ্গিদের কাছে ভারতীয় সেনার উরির সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইকের পাল্টা হামলা। কথা হলো কিসাস মিশনের সতর্কতা থাকা সত্ত্বেও সেই সমস্ত ইন্টেল ইনপুট অবজ্ঞা করা হয়েছিল বলেই অভিযোগ। বোঝাতে চাইছি, এই ক্ষমতাতন্ত্রের অভ্যাসই হলো তথ্য গোপন রাখা। তাই আমাদেরও মনে হচ্ছে সরকার চুক্তি করেই এড়িয়ে যাবে আর স্পেকুলেশন চলতে থাকবে। তবে প্রধানমন্ত্রী কার্যালয়কে এটা পরিষ্কার করে জানানো উচিত, এটা তাদের দেশের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতাও। কারণ মিডিয়াকে তো এরা নিজেরাই নিয়ন্ত্রণ করেছে। বেদনাদায়ক সত্যি হলো যোশী মোদির জন্য বহু বছর ধরে অত্যন্ত ইউজফুল মানুষ। তাকে এক ঝটকায় রিপ্লেস করা সহজ নয়। তবে মোদি তো মোদি, করতেও পারেন। হয়তো আগে থেকেই কোনো প্ল্যান রয়েছে। 2012 থেকে 13 সালে মোদি যখন আকস্মিকভাবে দেশের রাজনৈতিক আকাশে ছড়িয়ে পড়লেন, 2014 পুরো নির্বাচনকে মিডিয়ার বড় অংশের সহায়তায় আপন মনের মাধুরী দিয়ে সাজালেন। এই গোটা স্ট্র্যাটেজির পেছনে মূল মাথা ছিলেন হীরেন যোশী। এবার তাকে দুধের মাছির মতন মোদিজি সরিয়ে দেবেন, নাকি গোপনীয়তার চাদরে মুড়ে রাখবেন? দেবনা জানন্তি কুতো মনুষ্যা। সবশেষে অস্বস্তিকর অপ্রিয় হলেও 3টি জরুরি প্রশ্ন। 1, পিএম অফিসে হীরেন যোশীর মতন গুরুত্বপূর্ণ আমলার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠলে যদি দেশের প্রধানমন্ত্রীও নীরব থাকেন, তাহলে এই নীরবতা কাকে রক্ষা করছে? ব্যক্তিনিষ্ঠা নাকি ক্ষমতার অন্ধকার গহ্বর? 2, দেশের সবচেয়ে শক্তিশালী অফিস এতদিন এইসব জানতো না, নাকি জানতো বলেই চাপা রাখতো? 3, যদি কেউ ভেতর থেকে এসব ফাঁস করে থাকে, তাহলে কি টাইটানিকের তলায় সত্যি ছিদ্র তৈরি হয়েছে? সবশেষে বলার, যেই দেশে সত্য প্রকাশের আগেই চাপা পড়ে যায়, সেখানে সমস্যা কোনো একজন হীরেন যোশী নয়, সমস্যা হলো সেই রাজনৈতিক ইকোসিস্টেম যেটা সত্যকে সহ্য করতে পারে না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।